দিস ইজ নো লেস দ্যান আ ম্যারিন ড্রাইভ। আমাদের ডান দিকে সমুদ্র, আরব সাগর, আমরা তার মধ্যে দিয়ে তার পাশ দিয়ে যাচ্ছি, আর বাঁ দিকে হচ্ছে ব্যাকওয়াটার্সের খাঁড়ি। ডান দিকে আরব সাগর, বাঁ দিকে ব্যাকওয়াটার্সের খাঁড়ির মধ্যে দিয়ে আমরা ছুটছি তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রমের দিকে। গুড মর্নিং, সুস্বাগত অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান্ডারলাস্ট এসকাপেডস। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন এপিসোড। আমাদের কেরালা ভ্রমণ, কেরালা ট্রিপ চালু রয়েছে। আজকে সকালবেলা 6:15 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি ভার্কালা থেকে। গন্তব্য হচ্ছে কন্যাকুমারী। অন দ্য ওয়ে ত্রিবান্দ্রমে দাঁড়িয়ে কিছু সাইট সিইং, ত্রিবান্দ্রমের কিছু দ্রষ্টব্য স্থান আমরা দেখে নিয়ে এগিয়ে যাব কন্যাকুমারীর দিকে। আর আমরা এখন যাচ্ছি পুরো কোস্টাল কেরালা দিয়ে, পুরো কোস্টাল কেরালার সাউথ বরাবর আমরা নেমে যাচ্ছি তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রমের দিকে। ও সামনে সূর্য, আর এটা আমরা একটা ব্রিজ পেরোবো। একদিকে ব্যাকওয়াটার্স, আমার বাঁ দিকে ব্যাকওয়াটার্স, ডান দিকে আরব সাগর। সাগর এবং ব্যাকওয়াটারের মধ্যে দুধারে সারি দিয়ে মাথা উঁচু করা নারকেল গাছের মাঝ বরাবর আমরা নিজেদের গাড়িতে এগিয়ে চলেছি কেরালার গ্রাম্য জীবন উপভোগ করতে করতে। সম্পূর্ণ ভ্লগটা দেখবেন। আজ পুরো অ্যাকশন প্যাকড দিন। প্রথমে পৌঁছাবো কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের বিখ্যাত কোভালাম বিচে। যাব আজিমালাতে আদিযোগীকে দর্শন করতে। সেখান থেকে পুভারে নাইয়ার নদীতে করব এক অবিস্মরণীয় ব্যাকওয়াটার রাইড, দেখব গোল্ডেন বিচ। তারপর তামিলনাড়ুতে প্রবেশ করব, দেখে নেব ত্রাভাঙ্কোরের রাজাদের রাজপ্রাসাদ পদ্মনাভপুরম প্যালেস। আর দিন শেষ করব কন্যাকুমারীতে 31শে ডিসেম্বর 2025-এর শেষ সূর্যাস্ত দর্শন করে। আমরা আজ ভার্কালার হোটেল ছেড়েছি ভোর 6টারও আগে, কিন্তু অল্প দূর এগোতেই 6:15 নাগাদ আমাদের রাস্তায় থমকে দাঁড়াতে হলো প্রায় 1 ঘন্টা। প্রত্যক্ষদর্শী হলাম আমাদের কাছে অজানা কেরালার এক অভিনব তীর্থযাত্রার সঙ্গে, বার্ষিক শিবাগিরি তীর্থদানম বা শিবাগিরি মঠের তীর্থযাত্রা। সামনে যে জৌলুস দেখছেন সেটা এই তীর্থযাত্রার 93তম অধ্যায়, যার উদ্বোধন করতে গতকাল ভারতের ভাইস প্রেসিডেন্ট শ্রী সিপি রাধাকৃষ্ণন ভার্কালায় এসেছিলেন। এর গোড়াপত্তন 1928 সালে সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর হাত ধরে। এই তীর্থের উদ্দেশ্য জানলে অবাক হবেন। মোট 8টি স্তম্ভ, যথা শিক্ষা, পরিচ্ছন্নতা, ভক্তি, সুসংগঠিত প্রচেষ্টা, কৃষি, বাণিজ্য, হস্তশিল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে ভক্তদের এবং সকলের সার্বিক মানব উন্নয়ন। প্রতি বছর 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি গুরুর ভক্তরা এই উৎসব পালন করেন। কেরালার এবং অন্যান্য অনেক জায়গায় ছড়িয়ে থাকা মঠের বিভিন্ন শাখা থেকে লাখো লাখো মানুষ এতে সামিল হন। গুরুর আদেশ অনুসারে ভগবান বুদ্ধের পরিধেয় বস্ত্র, সমতা ও পবিত্রতার প্রতীক হিসেবে ভক্তেরা হলুদ রঙের বস্ত্র পরিধান করেন এবং লম্বা উপবাস করে নিজেদের আত্মার শুদ্ধিকরণ করেন। ভারতবর্ষের কত অভিনব রূপ আমাদের কাছে এখনো সম্পূর্ণ অজানা, তাই না? আমাদের সিগন্যাল এখন দিচ্ছে। Continue on National Highway 66 for 9 kilometers. এই যে কন্যাকুমারী 109, কোভালাম 22, এয়ারপোর্ট 8। একটা কিন্তু দারুণ হিস্টোরিক জায়গার পাশ দিয়ে আমরা এখন ড্রাইভ করছি। আমরা আছি এখন ন্যাশনাল হাইওয়ে 66-এ, কন্যাকুমারীর দিকে যাচ্ছি। আমাদের ডান সাইডে যে একটা ছোট ভিলেজ যাচ্ছে থুম্বা, THUMBA, অনেকেই জানেন এটা হচ্ছে সেই থুম্বা যেখান থেকে ভারতের স্পেস এজের গোড়াপত্তন হয়েছিল। এখানেই আছে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন।
যেখান থেকে প্রথম ভারতে নাইক অ্যাপাচে সাউন্ডিং রকেট ছাড়া হয়, আর সেখান থেকেই গোড়াপত্তন পরে হয় বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। এখানে থুম্বায় রকেটারি মিউজিয়াম, স্পেস রিসার্চ মিউজিয়ামও আছে, যেখানে পিএসএলভির পুরো স্কেল মডেল দেয়া আছে, বুস্টারের মডেল রয়েছে, তারপরে অন্য বড় বড় রকেটের মডেল রয়েছে। আনফর্চুনেটলি আমরা এখন 7:30টার সময় যাচ্ছি, ওটা 9:30 10টার আগে ওই মিউজিয়ামটা খোলে না, তাই মিউজিয়ামটা এই যাত্রা যাওয়া হলো না। পরে যদি কখনো আসি তবে যাব। এইখানে এই থুম্বাতেই আছে সেন্ট মেরি ম্যাগডালেনা চার্চ। এই চার্চের মধ্যেই বিশপের অফিসে আর চার্চের চার্চের প্রেয়ার হলটাকে ল্যাবরেটরি হিসেবে তৈরি করা হয়েছিল, আর তার বিশপের অফিসের কাজকর্ম এইসব হতো। এইখান থেকেই সাইকেলের পেছনে, ওই যে আপনারা সিনেমাটায় দেখেছেন, সাইকেলের পেছনে করে রকেট নিয়ে যাওয়া হচ্ছে সাউন্ডিং রকেট ছাড়ার জন্য বিক্রম সারাভাই এরা। এইখান থেকেই হোমিজে ভাবা, বিক্রম সারাভাই, এইখান থেকেই কিন্তু সেই সবের গোড়াপত্তন হয়েছিল, এই থুম্বা থেকেই। আমি জানি না রাস্তার কত পাশে ওই মিউজিয়ামটা পড়বে। যদি রাস্তার পাশে মিউজিয়ামটা পড়ে তাহলে হয়তো আমি দাঁড়িয়ে ছবি নেবো, যদি বাইরে থেকে ছবি নেওয়া যায়, কিন্তু মিউজিয়ামটা এখন বন্ধ। আমাদের দেশ আজকে স্পেস রিসার্চে যে এত উন্নতি করেছে তার গোড়াপত্তন এই থুম্বা থেকেই হয়েছিল। আমাদের ডান দিকে যাচ্ছে থুম্বা ইকুইটোরিয়াল স্পেস রকেট লঞ্চিং স্টেশন আর বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। 200 meters, turn right onto Beach Road. ভিজিন জাম কোভালামে চলে এসেছি আমরা প্রায়। কোভালাম ওই যে রাইট সাইডে কোভালাম, ওইটা ওপর থেকেই ঘোরা যাবে না। Take the next right onto Beach Road. তো আমরা এখন রয়েছি তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রামে, কেরালার রাজধানী এই ত্রিবান্দ্রাম। দারুণ সুন্দর, বিরাট বড় কসমোপলিটন সিটি, বিরাট বড় আইটি হাব আছে এখানে, আর আছে ফেমাস ক্রেসেন্ট শেপড কোভালাম বিচ। কোভালাম বিচ একসঙ্গে 3টে বিচ নিয়ে তৈরি হয়েছে, সমুদ্র হাওয়া বিচ আর লাইট হাউস বিচ। তো আমরা এখন সমুদ্র বিচের দিকে যাচ্ছি। এই রাস্তাটা বলছে In 200 meters, your destination will be on the right. গাড়ি তো আসছে। এটাতেই পার্কিং, এটাই ওই তো পার্কিং। अरे यही जाएगा टाइम ऊपर। ये बीच का पार्किंग है ना? हाँ, 25. दिस इज ईस्ट बीच और which beach this is? Main beach, Hawa beach. Hawa beach. That's the beach, Lighthouse beach. Next is the we can walk to lighthouse. Walk, only walk. Only walk na? Not guarding. Gari not allowed, right? You are staying today? No, we'll just go back. Okay. কোভালাম বিচ কমপ্লেক্সের হাওয়া বিচ। উই আর এট তিরুবনন্তপুরম, ত্রিবান্দ্রাম, কোভালাম বিচ, স্পেসিফিক্যালি হাওয়া বিচ অফ কোভালাম। লা মেরিন সি ফুড রেস্টুরেন্ট। কোভালামের হাওয়া বিচ চাঁদের মতো দেখতে, ক্রেসেন্ট শেপড বিচ, পুরো দেখুন, পুরো হাফ চাঁদের মতো দেখতে, একদম পুরো দারুণ লাগছে। সামনে লাইট হাউস, আর এই হচ্ছে লাইট হাউস বিচ। জেলেরা মাছের জাল টানছে। আর এখানে সার্ফিংয়ের অনুশীলন চলেছে, সার্ফিং প্র্যাকটিস। তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রামের কোভালাম বিচ।
এই সামনে হচ্ছে কোভালাম লাইট হাউস, আর এই পুরো ক্রেসেন্ট শেপড লাইট হাউস বিচ। আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে 66 দিয়ে যাচ্ছি, আমাদের ডান দিকে একটুখানি গেলেই পড়বে ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ডের রিচেস্ট টেম্পল পদ্মনাভা স্বামী টেম্পল। বিরাট বড় টেম্পল এখানে। আমাদের ভারতবর্ষে টোটাল যে 108টা দিব্য দেশমস আছে তার মধ্যে একটা। এখানে শেষ নাগে মানে অনন্ত নাগ বা শেষ নাগের ওপরে শায়িত পশ্চারে বিষ্ণুর মূর্তি আছে, সেই জন্যেই উনি পদ্মনাভা স্বামী। ওনার ডান হাতটা একটা শিবলিঙ্গের ওপরে রাখা আছে। এই ওনার স্ট্যাচুটা সিগনিফাই করে এই যে শায়িত অবস্থায় উনি আছেন নাগের ওপরে, ইট সিগনিফাইজ অনন্ত, এটার্নিটি, আর ক্রিয়েশন অ্যাজ ওয়েল, মানে ব্রহ্মা এবং অনন্ত এই দুটোকেই সিগনিফাই করে। এইটা ট্রাভাঙ্কোর কিংডমের যে রাজারা ছিল তারা এই মন্দির তৈরি করেছিলেন, বহু পুরনো মন্দির, এবং এই বহু মন্দির নিয়ে প্রচুর গল্পকথা আছে। এর মানে ওয়ান অফ দ্য রিচেস্ট কেন বলা হয়, এর নাকি প্রচুর গুপ্তধন, রত্ন সম্ভার, সব এর যে গুপ্ত কক্ষ আছে, এর মাটির নিচে যে সব গুপ্ত কক্ষ বা ভল্ট আছে তার মধ্যে স্টোর্ড আছে। তার মধ্যে একটা পার্টিকুলার ভল্ট বি, সেটা নাকি এখনো সিল, সেটা মিস্টিরিয়াস, সেটার মধ্যে কি আছে এখনো ঠিক করে কেউ জানে না। কিন্তু অনেক দুষ্প্রাপ্য মণিমাণিক্য, সোনা দানা দিয়ে তো রয়েছেই, প্লাস এত ডিভোটিস এখানে আসেন, তারা যে দান ধ্যান করেন, সেই সব মিলিয়ে তিরুমালার থেকেও এটা রিচার। মানে দিস ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট রিলিজিয়াস শ্রাইনস ইন দ্য ওয়ার্ল্ড, পদ্মনাভা স্বামী টেম্পল। কিন্তু আজকে 31শে জানুয়ারি আমরা আজকে তিরুবনন্তপুরমে না থেকে তিরুবনন্তপুরম ক্রস করে বেরিয়ে যাচ্ছি কন্যাকুমারীতে। সেই জন্য আমরা আজকে ভগবান বিষ্ণুর দর্শন করব না, আমরা মনে মনে দর্শন করে নিলাম। পরে নিশ্চয়ই কখনো এখানে এসে ওনার দর্শন করব। তিরুপতিও আমাদের বাকি রয়ে গেল। এইসব ধর্মীয় স্থান আমরা নিশ্চয়ই পরে দেখতে আসবো। আপনারা যদি তিরুবনন্তপুরমে আসেন, সকালে ট্রেনে করে এসে বিকেলে চলে যান, কন্ডাক্টেড ট্যুর নেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন, যদি পিক সময় না হয়, কারণ এটা আগে থেকে অনলাইনে বুকিং করে রাখলে সুবিধে হয়। আর একটা কথা, এখানে কিন্তু স্ট্রিক্ট ড্রেস কোড আছে। স্ট্রিক্ট ড্রেস কোড বলতে ছেলেরা প্যান্ট শার্ট আপনারা পরতে পারেন, কিন্তু ওপরে একটা ধুতি জড়িয়ে নিতে হবে। মানে আয়দার কলকাতা থেকে একটা সঙ্গে ধুতি নিয়ে আসবেন, মন্দিরের বাইরেই পাওয়া যায়, নাহলে সঙ্গে করে নিয়ে আসবেন। আর মেয়েদের জন্য শাড়ি বা ট্র্যাডিশনাল ওই যে বড় বড় ফ্লোয়িং ড্রেস হয়, মানে কোনো ছোট প্যান্ট, ছোট হাত কাটা জামা, ছোট হাতার জামা, এসব কিচ্ছু অ্যালাউড না। এসব দিলে কিন্তু ঢুকতে দেবে না। আর টেম্পলের মধ্যে স্ট্রিক্টলি কোনো ইলেকট্রনিক্স অ্যালাউড না, নো ফর্ম অফ ইলেকট্রনিক্স, নাথিং। টেম্পলের মধ্যে কিন্তু ছবি টবি কিছু তুলতে পারবেন না, কেননা সেটা একদমই অ্যালাউড নয়। তো আপনাদের সেটাকে সেই মতো ওখানে রাখার জায়গা আছে, সব রেখে ঢেকে দর্শন করতে পারেন। পিক টাইম না হলে 2-3 ঘন্টায় হয়তো দর্শন হয়ে যায়। আর পিক টাইম হলে বা বিশেষ কোনো দিন হলে, যেমন এই বছরের শেষ বা এতে, অনেক ভিড় থাকে। অনেক ভিড় বলতে অনেক ভিড় থাকে। আমরা চলেছি এখন আজিমালা শিবা টেম্পল দেখার জন্যে। এটা এই আরব সাগরের পাড়ে একটা ক্লিফের ওপরে 58 ফুট উঁচু শিব গঙ্গাকে ধরে আছেন, গঙ্গাধারেশ্বরা। এইটা স্ট্যাচু, মানে এটা একটা স্টানিং সুন্দর স্ট্যাচু। মন্দিরের ঠিক সামনে ওভারলুকিং দ্য অ্যারাবিয়ান সি 58 ফিট হাইটের শিবের মূর্তি, গঙ্গাকে ধরে রাখা অবস্থায় শিবের মূর্তি, তাই এনাকে বলা হয় গঙ্গাধারেশ্বরা। আর মানে টুরিস্ট অ্যাট্রাকশন নাম হচ্ছে আজিমালা শিবা টেম্পল। is in Jambu. এই হচ্ছে তো গঙ্গাধারেশ্বরা শিব, এই হচ্ছে সেই বিখ্যাত শিবের মূর্তি গঙ্গাধারেশ্বরা শিব, আজিমালা শিবা টেম্পলে শিবের মূর্তি। 58 ফিট লম্বা, গঙ্গাকে ধরে আছে দেখুন, শিবের হাতে গঙ্গা রয়েছে ওপরে, দারুণ সুন্দর মূর্তি। এটা সানসেট পয়েন্টও বটে, কারণ এটা ওয়েস্টার্ন সাইডে, এই যে লেখা রয়েছে আজিমালা সানসেট পয়েন্ট।
उधर जाइए मारिए इधर फटाक This is the office complex. This is the Archana counter. আমরা নাইয়ার নদীতে পুবারে ব্যাকওয়াটার ক্রুজ নিতে এসেছি তিরুবনন্তপুরমের কাছে, ত্রিবান্দ্রমের কাছে, যেটা পুবারে ফেমাস ব্যাকওয়াটার ক্রুজ থ্রু ম্যানগ্রোভ ফরেস্ট, এস্টুয়ারিজ, পুবার আইল্যান্ডের রাউন্ড ট্রিপ। এই যে গাড়ি এখানে পার্ক করা আছে, আমরা ক্রুজটা নিচ্ছি থ্রু পুবার ব্যাকওয়াটার। এদের কিন্তু অনলাইনে প্রেজেন্স আছে, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। অনলাইন থেকে বুক করে নেওয়া যায়, অ্যাডভান্সও করে দেওয়া যায়। মানে এখানে অনেক রকম টাউটস আছে, এসে ওরা ধরার চেষ্টা করে। ডাইরেক্টলি এদের সঙ্গে বুক করলে মোটামুটি রিজনেবল রেটসে হয়, আর সময় মতো আসতে পারলে ফাঁকা পাবেন। এখন ফাঁকা যদিও আছে 31 ডিসেম্বর, এখন সকাল 10:30, কিন্তু এখন মোটামুটি ফাঁকা আছে। আমরা সেকেন্ড ইন কিউ, অলরেডি বোট রয়েছে এতে, রাউন্ড ট্রিপ দিলে চলে আসবে। এইটা হচ্ছে পুবার ব্যাকওয়াটার ক্রুজ। এরকম বোট আসতে থাকবেই এখানে নিয়ে। এরা একটা 1.5 ঘন্টার ট্রিপ হয়, আর একটা পুরো আইল্যান্ড রাউন্ড ট্রিপ হয় 2 ঘন্টার। আবার একবার গুড মর্নিং জানিয়ে দিই, গুড মর্নিং, সুপ্রভাত। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জায়গায় আপনাদের স্বাগত। আমরা আজকে চলেছি ভার্কালা থেকে কন্যাকুমারীর পথে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। মধ্যিখানে ছোট্ট করে ঘুরে দেখে নিচ্ছি ত্রিবান্দ্রম। অলরেডি কোভালাম বিচ দেখা হয়ে গেছে। তারপরে আমরা দেখলাম আজিমালা শিবা টেম্পলে শিবার স্ট্যাচু। এবার চলে এসেছি পুবারে ব্যাকওয়াটার ক্রুজ করবার জন্যে। এই বোট জেটিতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এটা রেকর্ড করছি। দারুণ জায়গা, দেখেই লোভ হচ্ছে। জাস্ট ওয়েট করছি আমাদের টার্ন কখন আসবে, আমাদের বোট কখন আসবে। এলেই আমরা ভেসে পড়বো, বেরিয়ে পড়বো। এই দেখুন, আস্তে আস্তে আমরা ম্যানগ্রোভের জঙ্গলে, সুন্দরবনে যারা নৌকায় ভ্রমণ করেছেন তাদের অনেকটা এরকম অভিজ্ঞতা হয়েছে। সুন্দরবন অন্য জিনিস, ওখানে অনেক জায়গায় আরও ছোট, আবার অনেক জায়গায় অনেক চড়া। এটা অনেকটা সেরকম, কিন্তু এই যে ঘন নারকেল গাছের সারি 2 সাইডে। আর আমরা নাইয়ার নদী দিয়ে চলেছি ব্যাকওয়াটার ক্রুজ, পুবার আইল্যান্ড রাউন্ড ক্রুজ। এখানে এইটাতে অনেক রকমের পাখি দেখা যায়, ইগ্রেট, হেরন, কিংফিশার, বহু প্রজাতি, কাইটস, ব্রাহ্মিণী কাইটস বা কাইটস। এই জায়গায় বহু ধরনের পাখি আসে। যারা বার্ড ওয়াচিং করতে অভ্যস্ত তাদের কাছে এটা স্বর্গরাজ্য, বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। তাছাড়া এই অসাধারণ ম্যানগ্রোভ তো আছেই। তারপরে সামনে পড়বে আরব সাগরের ওপরে গোল্ডেন বিচ। ঘন ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম ঘন ম্যানগ্রোভের মধ্যে দিয়ে 2 সাইড থেকে গাছ এসে ঢেকে দিয়েছে। আর মধ্যখানে ন্যাচারাল টানেলের মধ্যে দিয়ে, ম্যানগ্রোভ টানেলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। দারুণ অভিজ্ঞতা। এখানে এই নাইয়ার নদী আরব সাগরে পড়ার আগে একটা লেক ফর্ম করে, আর ওই আইল্যান্ডও তৈরি করে, পুবার আইল্যান্ড। ওই লেক আর আইল্যান্ড মিলেমিশে একাকার হয়ে এই পুবার আইল্যান্ড ব্যাকওয়াটার ক্রুজ। বাহ, একদম পুরো ঘন জঙ্গল, আর তার পাশে ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি গোল্ডেন স্যান্ড বিচের কাছে। এখানে এরকম সব ফ্লোটিং রেস্টুরেন্টও রয়েছে। চিলিজ ফ্লোটিং রেস্টুরেন্ট, সারভানা ভবন 100% পিওর ভেজ। যখন দুপুরবেলা লোকের খিদে পায় তখন এটা বেশ ভালোই চলে আর কি, বোঝা যাচ্ছে। আর একদম সামনে হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ। লোকজন সব ক্যামেল রাইড নিচ্ছে। বিচি অ্যাটমসফিয়ার। এই বিচটা একটা আইল্যান্ডের মতো আর কি। এখানে এই বোটে করেই, মানে যারা আইল্যান্ড ক্রুজে আসে সেই বোটে করেই আসতে হয়। আসুন বোট থেকে নামুন ম্যাডাম, একটু জলে পাটা ভেজান গোল্ডেন স্যান্ডসের জল আর বালিতে। থাপাস, কাম।
আমরা দাঁড়িয়ে গেছি ডাব খেতে। গোল্ডেন বিচে ক্যামেল রাইড হচ্ছে। এই হচ্ছে আরব সাগর, মাইলের পর মাইল বিচ। এটা হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ। হচ্ছে সঙ্গম প্লেস। এখান থেকে এই যে লেকের মতো হয়ে আছে না, এই যে বালির সামনে যে স্যান্ডবারটা, এই জলটা হাই টাইডে গিয়ে মিশে যায়। আর বর্ষাকালে এই স্যান্ডবারটা দেখা যায় না, তখন এটা পুরোটাই মোহনা হয়ে থাকে। এইখানে আমরা আছি, এখনও রয়েছি নাইয়ার নদীর ওপরে। পেছন দিকে হচ্ছে আরব সাগর, ওই যে স্যান্ডবারটা তার ঠিক পেছনেই আরব সাগর। হাই টাইড হলে ওটা এদিকে চলে, জলগুলো মিশে যাবে একসঙ্গে, বা বর্ষাকালেও ওই জল একসঙ্গে মিশে যায়। এই যে সাইড দিয়ে যাচ্ছে এলিফ্যান্ট রক, একদম সোজাসুজি সামনে, ওটা হচ্ছে এলিফ্যান্ট রক। এদিকে হোটেলস আর কটেজেস। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোটিং রুমস, এগুলো ইন্ডিভিজুয়াল কটেজেস। এগুলো দেখুন ওই পন্টুন জেটির ওপরে কটেজগুলো করা। পন্টুন জেটি রয়েছে, তার উপরে এই কটেজগুলো করা। সো দিজ আর ফ্লোটিং রুমস। লাইন অফ ব্রেকার্স, এই যে সিয়ের যে জলের ঝাপটা আসে সেগুলো ব্রেক করার জন্য এই যে লাইন দিয়ে সিমেন্টের ব্লকসগুলো রয়েছে। আর সামনে একটা মাদার মেরির সঙ্গে জেসাসের স্ট্যাচু আর ক্রস। আই এম ফিলিং জেলাস বাই লুকিং অ্যাট হিম। এরকম হ্যামকে কি সুন্দর শুয়ে উনি রিল্যাক্স করছেন। আই এম ফিলিং জেলাস। দারুণ সুন্দর একটা ছোট্ট ক্রুজ, প্রায় 2 ঘন্টা শেষ হলো। আমরা আবার আমাদের জেটিতে চলে এলাম। সামনের ওপর দিয়ে যে ব্রিজটা, ওটাই হাইওয়ে গেছে। পুভারে নাইয়ার রিভারে ব্যাকওয়াটার ক্রুজ করার পর আমরা চলে এসেছি এই সিনে ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড সিনেপ্লেক্সে লাঞ্চ করার জন্য। এটা রাস্তায় যাওয়ার সময় দেখে গেছিলাম, দারুণ সুন্দর জায়গা, খাবার দাবারও ভালো, অনেক বড় পার্কিং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, লাঞ্চ করার জন্য আদর্শ জায়গা। এই যে সামনে হচ্ছে রেস্টুরেন্ট, একদম সামনেই রেস্তোরাঁ, বাঁদিকে একটা চিলড্রেন্স পার্ক, সুন্দর সুন্দর প্রপ করে সাজানো রয়েছে। এখানে একটা ভেন্ডার কার্ট, অ্যাম্বি, এটা হচ্ছে ক্রিসমাসের জন্যে নেটিভিটি সিন, একটা বিরাট বড় স্কুটার। We have the I love Puvar signboard at the back. বেশ বড় পার্কিং, সব জায়গাটা খুব সুন্দর। বক্স অফিস, এইখানটা হচ্ছে বক্স অফিস, ওদিকে থিয়েটার আছে। ছোট্টু মহারাজ সিনেমা, ছোট্ট সিনেমা, স্ন্যাক্স আছে, ছোট্টু মহারাজ সিনেমা আছে, আল ফাহামের কাউন্টার রয়েছে। আর কি চাই, লাইফ ইজ সেটেলড। নিউ ইয়ার্সের আনলিমিটেড বুফে মেনু লেখা হচ্ছে।
এখানে কেরালায় মিডল ইস্টের প্রচুর ইনফ্লুয়েন্স আছে, তো আমরা একটু অ্যারাবিক ঘেঁষা খাবার আজকে ট্রাই করছি। এটা হচ্ছে মান্ডি চিকেন, মান্ডি রাইস। এটা হচ্ছে মান্ডি রাইস। মান্ডি রাইসটা হচ্ছে ইয়েমেনি ফুড, বেসিক্যালি চিকেনের সঙ্গে মানে গ্রিল চিকেনের সঙ্গে বাসমতি রাইস। আর এটা হচ্ছে আলফাহাম, দিস ইজ অলসো চারকোল গ্রিল চিকেন, আর একটা বড় রুমালি রুটি টাইপের রুটি। আমরা কালিক্কা ভিলাই বলে একটা জায়গা থেকে কেরালা থেকে তামিলনাড়ুতে প্রবেশ করছি আর কি আবার এক্ষুনি। মানে এখানে একটু আপ ডাউন আছে বর্ডারটা, মানে একবার এদিক থেকে কেটে ওদিকে যাবে, ওদিক থেকে একবার কেটে এদিকে যাবে। টেকনিক্যালি উই আর ক্রসিং ওভার ফ্রম কেরালা টু তামিলনাড়ু। আমরা আছি NH 66-এ, এটা এখন আনডিভাইডেড হাইওয়ে হয়ে গেছে, মানে ডাবল লেন আনডিভাইডেড হাইওয়ে। হেভি ট্রাফিক, এদিক ওদিক আসছে, মানে গাড়ির স্পিড 30-40-এর বেশি উঠছেই না, মানে 30-40-এর বেশি মানে ওঠা দুরাশা, মানে কোনোভাবেই উঠছে না। এক একটা ট্রেলার ট্রাক সামনে পড়ে যাচ্ছে, ওই যেমন ধরুন সামনে ট্রেলার যাচ্ছে, ডিক করে ওর পেছনে ট্রাফিক যাচ্ছে, মানে ওভারটেকিংয়ের অপরচুনিটিও অনেকক্ষণ পরে আসছে, কেন সমানে পাশ দিয়ে গাড়ি আসছে, আর রাস্তাটাও স্ট্রেট নয়, রাস্তাটা ঘুরছে, রাস্তা আপ ডাউন হচ্ছে, মানে যত রকমের একসঙ্গে ব্লকস রাখা যায়, যত রকমের একসঙ্গে হার্ডেলস রাখা যায় ততগুলোই হার্ডেলস, মানে অ্যাভারেজ স্পিড আর ওভারঅল স্পিড কিন্তু এই রাস্তায় বেশ কম, মানে গোটা কেরালাতেই বেশ কম। মানে কেরালাতে কোথাও যদি পয়েন্ট A টু পয়েন্ট B যান, ধরে নিন মোটামুটি যদি রাস্তা খালি তার ফাঁকা থাকে 1 ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারবেন, 30 থেকে 35 ম্যাক্সিমাম, সেই ধরে যাওয়া আসার প্ল্যান করবেন। এটা যদি আপনারা ভাড়ার গাড়ি নিয়েও কোথাও বেড়াতে যান বা করেন, যে ডিস্টেন্সগুলো আছে সেই ডিস্টেন্সগুলো দেখে নেবেন, 30 থেকে 35 কিলোমিটার পার ঘন্টার বেশি ডিস্টেন্স কভার করতে পারবেন না। এতে তো যাবে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক জায়গা আছে, এই তো এখানে জায়গা আছে। এটা কি বাড়ির দরজা? এর পাশে আছে। না, এটা বাড়ির দরজা, এরও গেট। এটা নোংরা ভূত। এই দেওয়াল। কোন দেওয়ালটা? এই যে এই দুটো দরজার মাঝখানে। ত্রাভাঙ্কোর রাজাদের পুরাতন রাজধানী পদ্মনাভপুরম প্যালেস দেখতে। এই হচ্ছে প্যালেসের বাউন্ডারি পুরো যাচ্ছে, এই যে পুরো ইউনিক কেরালা আর্কিটেকচারের এই যে বিল্ডিংগুলো দেখছেন, এটা প্যালেসের বাউন্ডারি যাচ্ছে। পদ্মনাভপুরম প্যালেস ত্রাভাঙ্কোরের রাজারা বানিয়েছিলেন। এটা তৈরি হয়েছিল আনুমানিক 1600 সালে, 1601 ওই সময় এটা তৈরি হয়েছিল। এটা এশিয়ার বৃহত্তম উডেন প্যালেস। If not Brihottama, it is one of the largest wooden palaces in all of Asia. That is its khasiyat. Built by the kings of Travancore, Iravi Varma in 1600 or 1601. And this was the capital of the Travancore kingdom till middle of the 18th century, when it was shifted to Trivandrum or Tiruvananthapuram. 12টা থেকে 2টো, 12:30 থেকে 2টো প্যালেসের কিন্তু লাঞ্চ ব্রেক হয়। মানে প্যালেসে ভিজিট করতে এলে মাথায় রাখবেন, প্যালেস 4:30-র সময় বন্ধ হয়ে যায়, আর 12:30 থেকে 2টো লাঞ্চ ব্রেক, সুতরাং ওই সময় প্যালেস ভিজিট করা যায় না। উই হ্যাভ কাম টু পদ্মনাভপুরম প্যালেস অ্যান্ড মিউজিয়াম অফ অ্যান্টিকুইটিজ। Padmanabhapuram Palace and Museum of Antiquities. ইউনিক কেরালা আর্কিটেকচারে তৈরি করা প্যালেস। এই হচ্ছে পদ্মনাভ স্বামী প্যালেসের এন্ট্রি, পুরো ইউনিক কেরালা স্টাইল আর্কিটেকচার। পদ্মনাভপুরম প্যালেসের মধ্যে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই আমি কিছু ছবির মাধ্যমে আপনাদের সামনে সেই সময়কার চিত্র তুলে ধরছি। রাজাদের দৈনন্দিন জীবনযাত্রা,
ত্রাভানকোরের স্বর্ণময় ইতিহাস এবং অনেক দুষ্প্রাপ্য মূর্তি ও ছবি এখানে দর্শানো আছে। এখন পদ্মনাভপুরম তামিলনাড়ুর অঙ্গ, কিন্তু ত্রাভাঙ্কোর রাজাদের সময় এটি ছিল সেকালের কেরালার রাজধানী। এখানে আপনারা ত্রিবান্দ্রম বা কন্যাকুমারী দুদিক থেকেই ভিজিট করে যেতে পারেন, আর এদিকে এলে এই গৌরবময় ইতিহাস অবশ্যই দেখে যাবেন। কিন্তু আমাদের কেরালা ভ্রমণের এবারের মতো এখানেই সমাপ্তি। এবার আমরা এগোবো ভারতের একেবারে দক্ষিণে তামিলনাড়ুতে অবস্থিত কন্যাকুমারীর পথে। পদ্মনাভপুরম দেখার পরে ওখান থেকে কন্যাকুমারী বেসিক্যালি NH-66 কানেক্ট করে যেতে হয়, কিন্তু গুগল আমাদের একটা ভেতরের রাস্তা রাউট করে দিল। আমরাও অ্যাকচুয়ালি ওই রাস্তাটা নিয়েছি কারণ আমাদের মনে হলো যে NH-66টা বেশ কনজেস্টেড, মানে আনডিভাইডেড হাইওয়ে, চড়া রাস্তা, কিন্তু বড় বড় কন্টেনার ট্রাক, বড় বড় ট্রেলার যাচ্ছে, আর তার পেছনে ট্রাফিক ফেঁসে গেলে প্রচুর স্লো হয়ে যাচ্ছে। তো সেই জন্যই অল্টারনেট রুটটা নিয়েছি। এখনও অবধি তো ঠিকঠাকই চলেছে, আর 21 কিলোমিটার মতো বাকি আছে। এটাতে সুবিধে হচ্ছে যে রাস্তাটা সরু হলেও ট্রাফিক অনেক কম রাস্তায়, আর এখানে রাস্তার কোয়ালিটি বেশ ভালো। খারাপ রাস্তা রাস্তার সারফেস কোয়ালিটি একদম ঝাঁ চকাচক না হলেও রাস্তার সারফেস কোয়ালিটি বেশ ভালো, আর অতখানি ট্রাফিকও নেই রাস্তায়। ভাবতে কীরকম রোমাঞ্চ হচ্ছে, আমরা ভারতের একদম প্রায় শেষ বিন্দুতে পৌঁছতে এসে গেলাম। হ্যাঁ, কলকাতা থেকে চালু হয়েছিলাম, ঘুরতে ঘুরতে কেরালা হয়ে পুরো ভারতবর্ষের পুরো ল্যান্ডস এন্ড পৌঁছে গেলাম প্রায়, আর মোটে 20 কিলোমিটার। বিশাল চার্চ দেখুন, কি সুন্দর চার্চটা। রাস্তায় পড়ছে কন্যাকুমারী যেতে। আমরা এসে হাজির হয়েছি ভারতের প্রায় শেষ পয়েন্টে, কন্যাকুমারী সানসেট পয়েন্টে। আজকে 31 ডিসেম্বর 2025, কিন্তু আনফর্চুনেটলি সূর্যদেব ডিসাইড করেছেন যে আজকে উনি মুখ ঢেকে ডুববেন। তো উনি আজকে আর মুখ দেখাচ্ছেন না, উনি মেঘের পেছনে মুখ লুকিয়ে আজকে অস্ত যাচ্ছেন। 2025-এর 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, 2025-এর বছরের শেষ দিন। এটা হচ্ছে কন্যাকুমারী সানসেট পয়েন্ট। দারুণ ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার দেখতেই পাচ্ছেন সামনে। ওই সামনে একটুখানি রং লেগেছে, কিন্তু সূর্যদেবকে আনফর্চুনেটলি দেখা যাচ্ছে না। সামনেই আরব সাগরের নীল জলরাশির হাতছানি, দিগন্ত বিস্তৃত বিচ, আর জনগণের কোলাহল। 2025-এর বছরের শেষ দিনকার সূর্যাস্ত কন্যাকুমারী থেকে। ওই সামনে এক ফালি দেখা যাচ্ছে। পৌঁছে গেছি কন্যাকুমারী। 2025-এর 31 ডিসেম্বর শেষ সানসেট, সেটা দেখে ফেললাম রাস্তায় আস্তে আস্তে। এখন যাচ্ছি গুটি গুটি পায়ে হোটেলের উদ্দেশ্যে। সামনে ম্যাপে দেখুন, এরপরে আর ল্যান্ড নেই। আমরা ল্যান্ডস এন্ড ইন্ডিয়ার একদম এন্ড পয়েন্টে চললাম, একদম এন্ড পয়েন্টে। কোন দিকে? এদিক দিয়ে? হ্যাঁ, রাস্তা নিতে বলছে, রাইট। বাবা, কই? ও হ্যাঁ, দেখে দাও। এসে গেছি। Your destination is on the left. হ্যাঁ।
পার্কিং আছে। কন্যাকুমারীতে পৌঁছে আমরা ঝটাপট হোটেলে চেক ইন করে নিলাম। আমরা আছি হোটেল সমুদ্রায়, একদম মানে ল্যান্ডস এন্ড বললেও ভুল হবে, মানে একদম সমুদ্রের গায়ে একটা সি ফেসিং রুম পেয়েছি। রুম থেকে ফাটাফাটি বিবেকানন্দ রক মেমোরিয়াল লাইটেড একদম দেখা যাচ্ছে, কন্যাকুমারী দেবীর মন্দির দেখা যাচ্ছে। মানে এতটা ভালো যে হবে এটা আমরা আশা করিনি। আপনাদের একটা চটপট রুম ট্যুর দিয়ে দিই। আমরা রয়েছি 407-এ। এটা হচ্ছে রুমের সাইজ, 3 জন রয়েছি একসঙ্গে। বিরাট বড় বেড, 3 জন অতি আরামসে অ্যাকোমোডেট হয়ে যাবে, এক্সট্রা বেড লাগানোর কোনো দরকারই নেই। এইটা হচ্ছে ঢুকেই ডান দিকে বাথরুম, ওপরে গিজার রয়েছে, ফেয়ারলি ওয়েল অ্যাপয়েন্টেড বাথরুম। মেঝেটা মার্বেলের নয়, অন্য ধরনের মোজাইক টাইপের, মানে মার্বেল টাইপের পাথর। এদিকে একটা টিভি রয়েছে, এখানে ওয়ার্ডরোবস রয়েছে, ওখানে একটা সেন্টার টেবিল, দুটো সোফা মানে দুটো বসার বড় বড় চেয়ার, এদিকে একটা ফুল লেংথ মিরর। আর ওই যে দুজন এন্টুলির মতো লেগে গেছে বিয়েতে। একটু সরো বাবা, আমাকে জানলাটা দিয়ে দেখাতে দাও। কি সুন্দর আলো জ্বালিয়ে লাইটস গুলো হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হোটেলের রুমের জানলার থেকে ভিউ। ওইদিকে গ্লাস ব্রিজ, যেটা গ্লাস ব্রিজ, ওদিকে স্ট্যাচু, আর এদিকে বিবেকানন্দ মেমোরিয়াল একদম লাইটেড আপ পুরো। আর এইদিকে হচ্ছে কন্যাকুমারী দেবীর মন্দির, আর এই একদম নিচে হচ্ছে সেই মন্দিরের কুণ্ড। এই হচ্ছে লাইটেড বিবেকানন্দ রক অ্যান্ড মেমোরিয়াল উইথ দ্য গ্লাস ব্রিজ। আর এইটা হচ্ছে কন্যাকুমারী দেবীর মন্দির। বাইরে একদম মানে জমজমাট পুরো, আমাদের দেখে মন খুশ হয়ে গেল। ভালো, হ্যাপি, ফ্যান্টাস্টিক এরিয়া। মানে এখান থেকে হেঁটে আমরা অনলাইনে অলরেডি টিকিট কেটে ফেলেছি, কালকে সকাল 8টার স্লট ওদিকে ফেরিতে পারাপার করার জন্যে। তো আসার সময় গাড়ি শুধু বুকিং আছে বলে এদিকে ঢুকতে, হ্যাঁ, আসার সময় খালি গাড়ির বুকিং আছে বলে ঢুকতে দিল, না হলে এদিকে ঢুকতে দেয় না। তো যাই হোক, এসে পৌঁছে গাড়ি পার্ক হয়ে গেছে, প্রবলেম সলভ এখন। চলো এখন আমরা ফ্রেশন আপ হয়ে রাস্তায় বেরিয়ে পড়ি। হ্যাঁ, কুচ। আমাদের একদম সামনে হচ্ছে হোটেলের পার্কিং, বেশ বড় পার্কিং, হোটেল সমুদ্রের পার্কিং। এখানে জিমনি ভাই রয়েছেন, এখানে জিমনি লাল এখানে বিরাজ করছেন। এই পার্কিংয়ের ঠিক উল্টো দিকে হচ্ছে হোটেল সমুদ্রা। এইখানে আমরা উঠেছি, আর হোটেল সমুদ্রের মাথায় জল করছে চাঁদ, অসাধারণ দৃশ্য। হোটেলের পাশেই তামিলনাড়ু সিল্ক, তামিলনাড়ু হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, কত কী রয়েছে। এখানে এই দুজন মহিলাকে ধরে রাখতে পারলে হয় আর কি। একদম সামনেই হচ্ছে সারভানা ভবনের অথেন্টিক ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আর এখানে এসেই এনারা ঢুকে পড়েছেন। প্রথম দর্শনই হাঁ করে পোঁ করে ঢুকে পড়েছেন। এটা হচ্ছে ফেরির জেটি, কন্যাকুমারী থেকে যে ফেরিটা মেনল্যান্ড ইন্ডিয়া থেকে আর কি বিবেকানন্দ রক মেমোরিয়ালে যায়। কুম্পুহার শিপিং কর্পোরেশন লিমিটেড, এটাই হচ্ছে কন্যাকুমারী ফেরির জেটি। এখান থেকেই ফেরি পাওয়া যায়। অনলাইনে কেটে নেওয়া ভালো, অনলাইনে নর্মাল টিকিটও পাওয়া যায়, 300 টাকার স্পেশাল টিকিটও পাওয়া যায়, যাতে কিউ কম পড়ে। কেননা সেই টিকিটগুলো না কাটলে কিন্তু লাইন দিয়ে কেটে, পার্টিকুলারলি যখন পিক পিরিয়ড থাকে, পিক সময় থাকে, তখন লাইন দিয়ে কেটে যেতে বেশ টাইম লাগে, যদি না আগে থেকে অনলাইনে টিকিটগুলো কাটা থাকে। আগামীকাল 1 জানুয়ারি নতুন বছর 2026-এর শুভ সূচনা। কলকাতা থেকে নিজেদের গাড়িতে আমাদের কেরালা, কন্যাকুমারী ও পন্ডিচেরি ড্রাইভের প্রথম অধ্যায় কেরালা ড্রাইভ শেষে 2025-এর শেষ রাতে আমরা রয়েছি কন্যাকুমারীতে। হোটেল সমুদ্র ছাদ থেকে দেখুন রাতের কন্যাকুমারীর অপূর্ব রূপ।
আগামীকাল নতুন বছরে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে সানরাইজ, বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং কন্যাকুমারীর অন্যান্য দ্রষ্টব্য আকর্ষণ। তবে আর দেরি কেন? এখনও না করে থাকলে ঝটপট আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট এসকেপেড সাবস্ক্রাইব করে ফেলুন। ব্লগ ভালো লাগলে হাইপ ও শেয়ার করুন, আর আপনাদের যে কোনো প্রশ্ন আর মতামত কমেন্টসের মাধ্যমে জানান। আপনাদের মূল্যবান সময়ের জন্যে অনেক ধন্যবাদ।